বস্তুতন্ত্রতা বস্তু কি? শ্রীযুক্ত রাধাকমল মুখোপাধ্যায় রবীন্দ্রবাবুর বাস্তব নামক প্রবন্ধের প্রতিবাদে একটি প্রবন্ধ লিখেছেন। তর্কই হচ্ছে আলোচনার প্রাণ। পৃথিবীর অপর সকল বিষয়ের ন্যায় সাহিত্য সম্বন্ধেও কোনো মীমাংসায় উপস্থিত হতে হলে বাদী প্রতিবাদী উভয় পক্ষেরই উক্তি শোনাটা দরকার। এই উপলক্ষে রবীন্দ্রবাবুর কাব্যের দোষগুণ বিচার করা আমার উদ্দেশ্য নয়। তার কারণ রবীন্দ্রবাবুর কাব্যে বস্তুতন্ত্রতা নেই বললে আমার বিশ্বাস কিছুই বলা হয় না। কোন কাব্যে কি আছে তা আবিষ্কার করা এবং প্রকাশ করাই হচ্ছে সমালোচনার শুধু মুখ্য নয়, একমাত্র উদ্দেশ্য। অবিমার্কে যা আছে শকুন্তলায় তা নেই, শকুন্তলায় যা আছে মৃচ্ছকটিকে তা নেই, এবং মৃচ্ছকটিকে যা আছে উত্তর রামচরিতে তা নেই। এ কথা সম্পূর্ণ সত্য হলেও এ সত্যের দৌলতে আমাদের কোনরূপ জ্ঞান বৃদ্ধি হয় না। কোনো এক ব্যক্তি আইসল্যান্ড সম্বন্ধে একখানি একছত্র বই লেখেন। তার কথা এই যে আইসল্যান্ডে সাপ নেই। এই বইখানি সম্বন্ধে ইউরোপের সকল সমালোচক একমত, এবং সেই মত এই যে উক্ত পুস্তকের সাহায্যে আইসল্যান্ড সম্বন্ধে কোনরূপ জ্ঞান লাভ করা যায় না। কোনো বিশেষ পদার্থের অভাব নয়, সদ্ভাবের উপরেই মানুষের মনে তদ্বিষয়ক জ্ঞান প্রতিষ্ঠিত। রবীন্দ্রবাবুর কাব্য সম্বন্ধে রাধাকমলবাবুর মতের প্রতিবাদ করাও আমার উদ্দেশ্য নয়। কোনো একটি মতের খণ্ডন করতে হলে সে মতটি যে কী তা জানা আবশ্যক। আইসল্যান্ডে সাপ নেই এ কথা অপ্রমাণ করার জন্য লোককে দেখিয়ে দেওয়া দরকার যে সে দেশে সাপ আছে, এবং তার জন্য সাপ যে কি বস্তু সে বিষয়েও স্পষ্ট জ্ঞান থাকা দরকার। রবীন্দ্রবাবুর কাব্যে বস্তুতন্ত্রতা আছে কি নেই সে বিচার করতে আমি অপারগ। কেননা রাধাকমলবাবুর সুদীর্ঘ প্রবন্ধ থেকে বস্তুতন্ত্রতা যে কী বস্তু তার পরিচয় আমি লাভ করতে পারিনি। তিনি সাহিত্যে বাস্তবতার ব্যাখ্যা করতে গিয়ে নিত্য বস্তুর উল্লেখ করেছেন। বস্তুতন্ত্রতার অর্থ গ্রহণ করা যদি কঠিন হয় তাহলে নিত্য বস্তুতন্ত্রতার অর্থ গ্রহণ করা যে অসম্ভব সে কথা বলা বাহুল্য। সেই বস্তুই নিত্য, যা কালের অধীন নয়। এইরূপ পদার্থ যে পৃথিবীতে আছে এ কথা এদেশের প্রাচীন আচার্যেরা স্বীকার করেননি। বিষ্ণু পুরাণের মতে যাহা কালান্তরেও অর্থাৎ কোনো কালেও পরিণামাদিজনিত সঙ্গান্তর প্রাপ্ত হয় না, তাহাই প্রকৃত সত্য বস্তু। জগতে সেরূপ কোনো বস্তু আছে কি? কিছুই নাই। যে বস্তু জগতে নেই সে বস্তু যদি কোনো কাব্যে না থাকে তাহলে সে কাব্যের বিশেষ কোনো দোষ দেওয়া যায় না, কেননা এই জগৎই হচ্ছে সাহিত্যের অবলম্বন। বস্তুতন্ত্রতা আত্মপরিচয় না দিলেও তার পরিচয় নেওয়াটা আবশ্যক, কেননা এ কাব্যটির দাবি মস্ত। বস্তুতন্ত্রতা একাধারে সকল সাহিত্যের মাপকাঠি ও শাসনদণ্ড। সুতরাং সাহিত্য সমাজে এর প্রচলন বিনা বিচারে গ্রাহ্য করা যায় না। এ বাক্যটি বাংলা সাহিত্যে পূর্বে ছিল না, সুতরাং এই অপরিচিত আগন্তুক শব্দটি কুলশীলের সন্ধান নেওয়া আবশ্যক। এ বাক্যটি সংস্কৃত অলঙ্কারশাস্ত্রে নেই, দর্শনশাস্ত্রে আছে। কাব্যে ও দর্শনে যোগাযোগ থাকলেও এ দুটি যে পৃথক জাতীয় সাহিত্য এ সত্য তো সর্বলোক বিদিত। দার্শনিক মাত্রেই নামরূপের বহির্ভূত দুটি একটি ধ্রুব সত্যের সন্ধানে ফেরেন, অপরপক্ষে নামরূপ নিয়েই কবিদের কারবার। সুতরাং দার্শনিক পরিভাষার সাহায্যে কাব্যের রূপগুণের পরিচয় দেবার চেষ্টা সকল সময়ে নিরাপদ নয়। তবে শঙ্করের বস্তুতন্ত্রতা কাব্যক্ষেত্রে ব্যবহার করতে আমার বিশেষ কোনো আপত্তি নেই। শঙ্করের মতে জ্ঞান কেবল বস্তুতন্ত্র অর্থাৎ জ্ঞান প্রমাণ জন্য
প্রমাণ আবার বস্তুর স্বরূপ অবলম্বন করিয়াই জন্মে। অতএব জ্ঞান ইচ্ছানুসারে করা না করা এবং অন্যথা করা যায় না। শঙ্কর একটি উদাহরণ দিয়ে তার মতো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। সেটি এই: হে গৌতম, পুরুষ ও অগ্নি, স্ত্রী ও অগ্নি ইত্যাদি শ্রুতিতে যে স্ত্রী পুরুষে বহ্নি বুদ্ধি উৎপাদন করিবার বিধান আছে, তাহা মনসাধ্য, অর্থাৎ তাহা মনের অধীন, পুরুষের অধীন এবং শাস্ত্রীয় আজ্ঞাবাক্যেরও অধীন। কিন্তু প্রসিদ্ধ অগ্নিতে যে অগ্নি বুদ্ধি, তাহা না পুরুষের অধীন না শাস্ত্রীয় আজ্ঞাবাক্যের অধীন। অতএব জ্ঞান প্রত্যক্ষ বিষয় বস্তুতন্ত্র। সাহিত্যে বস্তুতন্ত্রতার অর্থ যদি প্রত্যক্ষ বস্তুর স্বরূপ জ্ঞান হয়, তাহলে একথা স্বীকার করতেই হবে যে বস্তুতন্ত্রতার অভাবে দর্শন হতে পারে, কিন্তু কাব্য হয় না। যদি বর্ণনার গুণে কোনো কবির হাতে বেল কুল হয়ে দাঁড়ায়, তাহলে যে তার বেলকুল ভুল হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাধাকমলবাবু অবশ্য যদৃষ্টং তল্লিখিতং অর্থে ও বাক্য ব্যবহার করেন না। কেননা যে কবির হাতে বাংলার মাটি এবং বাংলার জল পরিচ্ছিন্ন মূর্তি লাভ করেছে, তার কাব্যে যে পূর্বোক্ত হিসেবে বস্তুতন্ত্রতা নেই, এ কথা কোনো সমালোচক সজ্ঞানে বলতে পারবেন না। দেশের রূপের সম্বন্ধে যিনি দেশশুদ্ধ লোকের চোখ ফুটিয়ে দিয়েছেন, তার যে প্রত্যক্ষ বস্তুর স্বরূপ জ্ঞান নেই, এ কথা চোখের মাথা না খেয়ে বলা চলে না। শঙ্করের বস্তুতন্ত্রতাকে যদি কোনো বিশেষণে বিশিষ্ট করতে হয়, তাহলে সেটির অনিত্য বস্তুতন্ত্রতা সংজ্ঞা দিতে হয়। কেননা প্রসিদ্ধ অগ্নি ইত্যাদি যে অনিত্য বস্তু, সে তো সর্বদর্শনসম্মত। সুতরাং রাধাকমল বাবুর মতো এবং শঙ্করের মতো এক নয়। কেননা নিত্য বস্তুতন্ত্রতার সঙ্গে অনিত্য বস্তুতন্ত্রতার আকাশ পাতাল প্রভেদ। সত্য কথা এই যে বস্তুতন্ত্রতা নামে সংস্কৃত হলে পদার্থ আসলে বিলেতি। সেই জন্য রাধাকমলবাবু তার প্রবন্ধে তার মতের সপক্ষে কেবলমাত্র ইউরোপীয় লেখকদের মতো উদ্ধৃত করতে বাধ্য হয়েছেন, যদিচ সে সকল লেখকদের পরস্পরের মতের কোনো মিল নেই। জার্মান দার্শনিক অয়কেন এবং ইংরেজ নাটককার বার্নার্ড শ যে সাহিত্য জগতে একপন্থী নন, এ কথা তাদের সঙ্গে যার পরিচয় আছে তিনিই জানেন। ইউরোপীয় সাহিত্যের রিয়েলিজম নাম ভারিয়ে বাংলা সাহিত্যে বস্তুতন্ত্রতা নামে দেখা দিয়েছে। সুতরাং বস্তুতন্ত্রতার বিচার করতে হলে অন্তত দু কথায় এই রিয়েলিজমের পরিচয় দেওয়াটা আবশ্যক। ইউরোপের দার্শনিক জগতেই এ শব্দটি আদিতে জন্মলাভ করে। আইডিয়ালিজমের বিরুদ্ধে খড়গহস্ত হয়েই রিয়েলিজম দর্শনের ক্ষেত্রে অবতীর্ণ হয় এবং সেই অবধি আজ পর্যন্ত এ উভয়ের যুদ্ধ সমান চলে আসছে। আইডিয়ালিজমের মূল কথা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এবং রিয়েলিজমের মূল কথা জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। এ অবশ্য অতি স্থূল প্রভেদ, কেননা এ উভয় মতই নানা শাখা প্রশাখায় বিভক্ত এবং এই সকল শাখায় প্রশাখায় কোনো কোনো স্থলে প্রভেদ এত সূক্ষ্ম যে তাদের ইতর বিশেষ করা কঠিন। দর্শনের ক্ষেত্রে যে যুদ্ধের সূত্রপাত হয়, ক্রমে তা সাহিত্যক্ষেত্রে ছড়িয়ে পড়ে। বিশেষত গত শতাব্দীতে বিজ্ঞানের সহায়তা লাভ করে রিয়েলিজম ইউরোপীয় সাহিত্যে একাধিপত্য লাভ করবার উদ্দেশ্যে সকল প্রকার আইডিয়ালিজমের উপরে প্রবল পরাক্রমের সহিত আক্রমণ করে। রাধাকমলবাবু বস্তুতন্ত্রতার সপক্ষে বার্নার্ড শ'র দোহাই দিয়েছেন। বার্নার্ড শ প্রমুখ লেখকদের মতে রিয়েলিজমের অর্থ যে আইডিয়ালিজমের উপর আক্রমণ, তার স্পষ্ট প্রমাণ তার নিজের কথাতেই পাওয়া যায়।
তিনি বলেন যে ইবসেনের নাটকের সারমর্ম হচ্ছে হিজ অ্যাটাকস অন আইডিয়ালস অ্যান্ড আইডিয়ালিজমস, এবং এই দুই মনোভাবের প্রতি বার্নার্ড শয়ের যে কতদূর ভক্তি আছে তার পরিচয়ও তিনি নিজ মুখেই দিয়েছেন। তিনি বলেন, আই হ্যাভ সামটাইমস থট অফ সাবস্টিটিউটিং ইন দিস বুক দ্য words idol and idolatry for ideal and idealism, but it would be impossible without spoiling the actuality of Ibsen's criticism of society. If you call a man a risky idealist, he is not only shocked and indignant but puzzled, in which condition you can rely on his attention. If you call him a rascally idolater, he concludes calmly that you do not know that he is a member of the Church of England. I have therefore left the old worldling. বার্নার্ড শর অভিমত, বস্তুতন্ত্রতা রবীন্দ্রনাথ বাবুর কাব্যে সম্ভবত নেই, কিন্তু রাধাকমল বাবু কখনোই বাংলা সাহিত্যে এ জাতীয় বস্তুতন্ত্রতার চর্চা বাঞ্ছনীয় মনে করেন না, কেননা তিনি চান যে সাহিত্য জনসাধারণের মনে উচ্চ আদর্শের প্রতিষ্ঠা করবে। অপরপক্ষে বার্নার্ড শ চান যে সাহিত্য জনগণের মন থেকে তথাকথিত উচ্চ আদর্শ সকল দূর করবে। রিয়েলিজম শব্দটি কিন্তু একটি বিশেষ সংকীর্ণ অর্থেই ইউরোপীয় সাহিত্যে সুপরিচিত। এক কথায় রিয়েলিস্টিক সাহিত্য রোম্যান্টিক সাহিত্যের অপর পৃষ্ঠা, এবং ভিক্টর হিউগো প্রমুখ লেখকদের রচিত সাহিত্যের প্রতিবাদ স্বরূপেই ফ্লোবেয়ার প্রমুখ লেখকেরা এই বস্তুতান্ত্রিক সাহিত্যের সৃষ্টি করেন। রোম্যান্টিসিজমের বিরুদ্ধে মূল অভিযোগ এই যে সে সাহিত্য মনগড়া সাহিত্য। রোম্যান্টিক কবিদের মানসপুত্র ও মানসী কন্যারা এ পৃথিবীর সন্তান নন, এবং যে জগতে তারা বিচরণ করেন সেটি কবিদের সকল্পিত জগৎ। একথায় সে রূপের রাজ্যটি রূপকথার রাজ্য। উক্ত শ্রেণীর কবিরা নিজের কুক্ষিস্থ উপাদান নিয়ে যে মাকড়সার জাল বুনেছিলেন, ফরাসি রিয়েলিজম তারই বক্ষে নখাঘাত করে। এ অভিযোগের মূলে যে অনেকটা সত্য আছে তা অস্বীকার করা যায় না। এক গীতিকাব্য বাদ দিলে ফরাসিদের গত শতাব্দীর রোম্যান্টিক লেখকদের বহু নাটক নোভেল যে অশরীরী এবং প্রাণহীন সে কথা সত্য, কিন্তু একমাত্র সুন্দরের চর্চা করতে গিয়ে সত্যের জ্ঞান হারানো যেমন রোম্যান্টিকদের দোষ, সত্যের চর্চা করতে গিয়ে সুন্দরের জ্ঞান হারানোটা রিয়েলিস্টিকদের তেমনই দোষ। প্রমাণ জোলা। আকাশগঙ্গা অবশ্য কাল্পনিক পদার্থ, কিন্তু তাই বলে কাব্যে মন্দাকিনীর পরিবর্তে খোলা নর্দমাকে প্রবাহিত করার অর্থ তার জীবন দান করা নয়। রাধাকমল বাবু অবশ্য এ জাতীয় রিয়েলিজমের পক্ষপাতী নন, কেননা তার মতে যেটি এদেশের আদর্শ কাব্য অর্থাৎ রামায়ণ, সেটি হচ্ছে সংস্কৃত সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বপ্রধান রোম্যান্স। জোলা প্রভৃতি রিয়েলিজমের দলবদল সরস্বতীকে আকাশপুরী হতে শুধু নামিয়েই সন্তুষ্ট হননি, তাকে জোর করে মর্ত্যের ব্যাধি মন্দিরে প্রতিষ্ঠা করিয়েছেন। কারণ রোগ যে বাস্তব সে কথা আমরা চিৎকার করে মানতে বাধ্য। রাধাকমলবাবু যখন দেশি কাব্যের গায়ে বিলাতি ফুলের গন্ধ থাকাতেই আপত্তি করেন, তখন অবশ্য তিনি আমাদের সাহিত্যে বিলাতি ওষুধের গন্ধ আমদানি করতে চান না। তিনি বস্তুতন্ত্রতা অর্থে কি বোঝেন তা তার প্রদত্ত দু একটি উপমার সাহায্যে আমরা
কতকটা আন্দাজ করতে পারি। রাধাকমলবাবু বলেন, মৃণাল না থাকিলে, লতিকা না থাকিলে পদ্ম যে ঢলিয়া পড়িবে। বাস্তবকে অবলম্বন না করিলে সাহিত্যের সৌন্দর্য কি করিয়া ফুটিয়া উঠিবে। জীবন্ত গাছ হইতে সাহিত্যের আসল বাস্তব। যে গাছ তাহার শিকড়ের দ্বারা জাতির অন্তরতম হৃদয়ে সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ অটুট রাখিয়াছে, সমস্ত জাতির হৃদয় হইতে তাহার রস সঞ্চার হয়। এই রসসঞ্চারী সাহিত্যে বাস্তবতার লক্ষণ। একটা গোলাপ গাছের যদি আশা হয়, সে স্থান, কাল ও অবস্থাকে অগ্রাহ্য করিয়া নিচের মাটি হইতে রস সঞ্চার না করিয়া, আলোক ও বাতাসের দানকে অবজ্ঞা করিয়া, এক কথায় বাস্তবকে না মানিয়া সে লিলি ফুল ফুটাইবে, তাহা হইলে তাহার যেরূপ বিড়ম্বনা হয়, কোন দেশের সাহিত্যের পক্ষে দেশের সমাজ ও যুগ ধর্ম বাস্তবকে অগ্রাহ্য করিয়া সৌন্দর্য সৃষ্টির চেষ্টাও সেইরূপ ব্যর্থ হয়। এর অনেক কথাই যে সত্য, সে বিষয়ে আর দ্বিমত নেই। মৃণালের অস্তিত্ব না থাকলে পদ্মের ঢলে পড়ার চাইতেও বেশি দুরবস্থা ঘটবে, অর্থাৎ তার অস্তিত্বই থাকবে না। তবে মৃণাল যদি বাস্তব হয়, পদ্ম যে কেন তা নয়, তা বোঝা গেল না। সম্ভবত তার মতে যে যার নিচে থাকে সেই তার বাস্তব। ফুলের তুলনায় তার বৃন্ত, বৃন্তের তুলনায় শাখা, শাখার তুলনায় কাণ্ড, কাণ্ডের তুলনায় শিকড় এবং শিকড়ের তুলনায় মাটির উত্তরোত্তর অধিক হতে অধিকতর এবং অধিকতম বাস্তব হয়ে ওঠে। পঙ্কজের অপেক্ষা পঙ্কের যে অধিক পরিমাণে বাস্তবতা আছে, এই বিশ্বাসে জোলা প্রভৃতি বস্তুতান্ত্রিকেরা মানব মনের এবং মানব সমাজের পঙ্কোদ্ধার করে সরস্বতীর মন্দিরে জড়ো করেছিলেন। রাধাকমলবাবু কি চান যে আমরাও তাই করি? গোলাপ গাছের পক্ষে লিলি প্রসব করার প্রয়াসটি যে একেবারেই ব্যর্থ, শুধু তাই নয়, মাটি হতে রস সঞ্চার না করে আলোক ও বাতাসের সঙ্গে সম্পর্ক রহিত করে সে গোলাপও ফোটাতে পারবে না। কেননা ওরূপ ব্যবহার করলে গোলাপ গাছ দুদিনেই দেহত্যাগ করতে বাধ্য হবে। গাছের ফুল আকাশে ফোটে, কিন্তু তার মূল যে মাটিতে আবদ্ধ, সে কথা আমরা সকলেই জানি। সুতরাং কবিতার ফুল ফুটলেই আমরা ধরে নিতে পারি যে মনোজগতে কোথাও না কোথাও তার মূল আছে, কিন্তু সে মূল ব্যক্তি বিশেষের মনে নিহিত নয়, সমাজের মনে নিহিত। এই হচ্ছে নতুন মত। এ মত গ্রাহ্য করবার প্রধান অন্তরায় এই যে সামাজিক মন বলে কোনো বস্তু নেই, ও পদার্থ হচ্ছে ইংরেজি, যাকে বলে অ্যাবস্ট্রাকশন। সে যাই হোক, রাধাকমলবাবু এই সহজ সত্যটি উপেক্ষা করেছেন যে গোলাপের গাছে অবশ্য লিলি ফোটে না, কিন্তু একই ক্ষেত্রে গোলাপও জন্মে, লিলিও জন্মে। স্বদেশেরও ক্ষেত্রেও যে বিদেশি ফুলের আবাদ করা যায়, তার প্রমাণ স্বয়ং গোলাপ। পারস্য দেশের ফুল আজ ভারতবর্ষের ফুলের রাজ্যে গৌরব এবং সৌরভের সহিত নবাবী করছে। বহির্জগতে যদি এক্ষেত্রে নানা ফুল ফোটে, তাহলে মনোজগতের যে কোনো ক্ষেত্রে অসংখ্য বিভিন্ন জাতীয় ফুল ফোটবার কথা। কেননা খুব সম্ভবত মনোজগতের ভূগোল আমাদের পরিচিত ভূগোলের অনুরূপ নয়। সে জগতের দেশভেদ থাকলেও পরস্পরের মধ্যে অন্তত অলঙ্ঘ্য পাহাড় পর্বতের ব্যবধান নেই, এবং মানুষের হাতে গড়া সে রাজ্যের সীমান্ত দুর্গ সকল এ যুগে নিত্য ভেঙে পড়ছে। ভাবের বীজ হাওয়ায় ওড়ে এবং সকল দেশেই অনুকূল মনের ভিতর সমান অঙ্কুরিত হয়। সুতরাং বাংলা সাহিত্যে লিলি ফুটলে আঁতকে উঠবার কোনো কারণ নেই। রাধাকমলবাবু বলেছেন, জাতীয় মনের ক্ষেত্র হইতে কবির মন রস সঞ্চার করে।
যদি একথা সত্য হয়, তাহলে যদি কোনো কাব্য শুষ্ক কাষ্ঠমাত্র হয়, তাহলে তার জন্য কবি দায়ী নন, দায়ী হচ্ছে সামাজিক মন। জাতীয় মন যদি নীরস হয়, তাহলে কাব্য কোথা থেকে রস সঞ্চার করবে? উপমান্তরে দেশমাতার স্তনে যদি দুগ্ধ না থাকে, তাহলে তার কবিপুত্রকে যে পেঁচই পাবে, তাতে আর আশ্চর্য কি? কিন্তু রাধাকমল বাবুর এ মত সম্পূর্ণ সত্য নয়। কবির মনের সঙ্গে জাতীয় মনের যোগাযোগ থাকলেও কবি প্রতিভা সামাজিক মনের সম্পূর্ণ অধীন নয়। রাধাকমলবাবু উদ্ভিদ জগৎ হতে যে উপমা দিয়েছেন, ইউরোপে ঘোর ম্যাটেরিয়ালিজমের যুগে ওই উপমাটি জড় জগৎ ও মনোজগতের মধ্যে যোগ সাধনের সেতু স্বরূপ ব্যবহৃত হয়। মাটি, জল, আলো ও বাতাস প্রভৃতির যোগাযোগে জীব সৃষ্টি হয়েছে এবং জীবের পারিপার্শ্বিক অবস্থার ফলে তার মনের সৃষ্টি হয়েছে। এই বিশ্বাসবশতই ইউরোপের একদল বস্তুতান্ত্রিক দার্শনিক ধর্মকাব্য, আর্ট, নীতি প্রভৃতি আধ্যাত্মিক ব্যাপার সকলের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন। বলা বাহুল্য, ওরূপ ব্যাখ্যায় পারিপার্শ্বিক অবস্থারই বর্ণনা করা হয়েছিল। কাব্য প্রভৃতির বিশেষ ধর্মের কোনো পরিচয় দেওয়া হয়নি। দার্শনিক ভাষায় বলতে গেলে তারা কাব্যের উপাদান কারণকে তার নিমিত্ত কারণ বলে ভুল করেন। তারা বাহ্য শক্তিতে বিশ্বাস করতেন, আত্মশক্তিতে বিশ্বাস করতেন না। সুতরাং তাদের মতে কবির আত্মশক্তি নয়, পারিপার্শ্বিক সমাজের বাহ্য শক্তিই কাব্যের উৎপত্তির কারণ বলে স্থিরীকৃত হয়েছিল। কবিতার জন্ম ও কবির জন্মবৃত্তান্ত যে স্বতন্ত্র, এই সত্য উপেক্ষা করবার দারুণ সাহিত্যতত্ত্ব সমাজতত্ত্বের অন্তর্ভূত হয়ে পড়েছিল। রাধাকমলবাবুর বস্তুতন্ত্রতা ইউরোপের গত শতাব্দীর ম্যাটেরিয়ালিজমের অস্পষ্ট প্রতিধ্বনি বই আর কিছু নয়। আসল কথা এই যে প্রতি কবির মন এক একটি স্বতন্ত্র রসের উৎস। কবির কার্য হচ্ছে সামাজিক মনকে সরস করা। কবির মনের সঙ্গে অবশ্য সামাজিক মনের আদান প্রদানের সম্পর্ক আছে। কবি কিন্তু সমাজের নিকট হতে যা গ্রহণ করেন, সমাজকে তার চাইতে ঢের বেশি দান করেন। যদি কেউ প্রশ্ন করেন যে কবি এই অতিরিক্ত রস কোথা থেকে সংগ্রহ করেন, তার উত্তরে আমরা বলবো আধ্যাত্মিক জগৎ হতে। সে জগৎ অবাস্তব নয় এবং তা কোনো পরম বোমেতেও অবস্থিত করে না। সে জগৎ আমাদের সত্তার মূলে ও ফুলে সমান বিদ্যমান। কারণ আত্মা হচ্ছে সেই বস্তু, শ্রোত্রস্য শ্রোত্রং, মনসো মনোযদ, বাচোহ বাচম, স উ প্রাণস্য প্রাণ। রামানুজ বলেন, আমরা বদ্ধ মুক্ত জীব। আমাদের মন যে অংশে এবং যে পরিমাণে বহির্জগতের অধীন, সেই অংশে এবং সেই পরিমাণে তা বদ্ধ, এবং যে অংশে বা যে পরিমাণে তা স্বাধীন, সে অংশে ও সে পরিমাণে সে মুক্ত। আমরা যখন বহির্জগতের সত্য সুন্দর মঙ্গলের কেবলমাত্র দ্রষ্টা, তখন আমরা বদ্ধ জীব, যার স্বাধীনতা নেই, তার সাহিত্যে কোনো কিছুরই সৃষ্টি করবার ক্ষমতা নেই। তিনি বড়জোর বিশ্বের রিপোর্টার হতে পারেন, তার বেশি নয়। ধর্মপ্রবর্তক, কবি, আর্টিস্ট প্রভৃতি মানবের যথার্থ শিক্ষক, কেননা তারাই মানব সমাজে নূতন প্রাণের সঞ্চার করেন। এই কারণে যিনি যথার্থ কবি, তিনি সমাজের ফরমায়েশ খাটতে পারেন না। তার জন্য যদি তাকে আত্মম্ভরি বলো, তাতে তিনি আত্মনির্ভরতা ত্যাগ করবেন না। যে দেশে আত্মার সাক্ষাৎকার লাভ করাই সাধনার চরম লক্ষ্য বলে গণ্য, সে দেশে কবিকে আত্মতান্ত্রিক বলে নিন্দা করা বড়ই আশ্চর্যের বিষয়।
দেশকালের ভিতর সম্পূর্ণ বদ্ধ না করতে পারলে অবশ্য জড়বস্তুর সঙ্গে মানব মনের ঐক্য প্রমাণ করা যায় না। ম্যাটেরিয়ালিজমের পাকা ভিতের উপর খাড়া না করলে রিয়ালিজমের গোড়ায় গলদ থেকে যায়। অতএব রাধাকমলবাবু কবি প্রতিভাকে কেবলমাত্র স্বদেশ নয়, সকালেরও নয়, সম্পূর্ণ অধীন করতে চান। তিনি বলেন, সাহিত্যের চরম সাধনা হচ্ছে যুগধর্ম প্রকাশ করা, নবযুগ আনয়ন করা। যদি তাই সত্যি হয় তাহলে মহাভারতাদি ব্যতীত অপর কোনো কাব্য স্বদেশী এবং জাতীয় নয়। একথা বলবার সার্থকতা কি? ও জাতীয় কাব্য আমরা রচনা করতে পারি নে, কেননা আমরা ত্রেতা কিংবা দাপর যুগের লোক নই। ন্যাশনাল এপিক রচনা করা এ যুগে অসম্ভব, কেননা ও সকল মহাকাব্যকে অপৌরুষের বললেও অত্যুক্তি হয় না। এরূপ সাহিত্য কোনো এক ব্যক্তির দ্বারা রচিত হয়নি, যুগে যুগে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েই ভারতী কথা মহাভারতে পরিণত হয়েছে। যুগধর্ম যাই হোক, কোনো অতীত যুগের পুনরাবৃত্তি করা কোনো যুগেরই ধর্ম নয়। যদি যুগধর্ম অনুসরণ করতে হয় তাহলে এ যুগে কবিদের পক্ষে বিদেশি এবং বিজাতীয় ভাববর্জিত সাহিত্য রচনা করা অসম্ভব, কেননা আমরা বাংলার মাটিতে বাস করলেও বিলাতের আবহাওয়ায় বাস করি। আমাদের মনের নবদ্বার দিয়ে ইউরোপীয় মনোভাব অহর্নিশি আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশে প্রবেশ করেছে। কাজেই যুগধর্ম অনুসারে আমরা আমাদের সাহিত্যে একটি নব এবং মিশ্র মনোভাব প্রকাশ করে থাকি। আমাদের সাহিত্যের গুণও এই, দোষও এই। এ সাহিত্যের গুণাগুণ এই বিদেশি বিলাতি মনোভাবের যথাযথ মিলনের উপর নির্ভর করে। দুভাগ হাইড্রোজেনের সঙ্গে এক ভাগ অক্সিজেন মিশ্রিত হলে জলের সৃষ্টি হয়, যা পান করে মানবের পিপাসা নিবারণ হয়। অপরপক্ষে দুভাগ অক্সিজেনের সঙ্গে এক ভাগ হাইড্রোজেন মিশ্রিত হলে যে বাষ্পের সৃষ্টি হয় তা নাকে মুখে ঢুকলে হয়তো আমরা দম আটকে মারা যাই। শুধু তাই নয়, মাত্রা ঠিক থাকলেও হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল হয় না, যদি না তাদের উভয়ের রাসায়নিক যোগ হয়, অর্থাৎ যদি না ও দুটি ধাতু পরস্পরের ভিতর সম্পূর্ণ অনুপ্রবিষ্ট হয়। এই রাসায়নিক যোগ সাধনের জন্য বৈদ্যুতিক শক্তির সাহায্য চাই। সুতরাং এই দেশি বিলাতি ভাবের মিশ্রণে এ যুগের সাহিত্যে অমৃত ও বিষ দুইই রচিত হচ্ছে। যে মনের ভিতর আত্মার বৈদ্যুতিক তেজ আছে সে মনে এ যুগের রাসায়নিক যোগ হয়, এবং যে মনে সে তেজ নেই সেখানে এ দুই শুধু মিলে যায় না। যুগধর্ম প্রকাশ করাই সাহিত্যের চরম সাধনা, এ কথা সত্য নয়। তার কারণ, প্রথমত, যুগধর্ম বলে কোনো যুগের একটিমাত্র বিশেষ ধর্ম নেই। এই যুগে নানা পরস্পর বিরোধী মতামতের পরিচয় পাওয়া যায়। দ্বিতীয়ত, মন পদার্থটি কোনো বিশেষ কাল সম্পূর্ণ গ্রাস করতে পারে না। আত্মা এক অংশে কালের অধীন, অপর অংশে মুক্ত ও স্বাধীন। কাব্য, ধর্ম, আর্ট প্রভৃতি মুক্ত আত্মারই লীলা। সুতরাং ইতিহাস এই সত্যেরই পরিচয় দেয় যে প্রতি যুগের শ্রেষ্ঠ সাহিত্যে সমসাময়িক যুগধর্ম পরীক্ষিত এবং বিচারিত হয়েছে। নব যুগধর্মের আনয়ন করা যদি সাহিত্যের চরম সাধনা হয় তাহলে সাহিত্য বর্তমান যুগধর্ম অতিক্রম করতে বাধ্য। যে আদর্শ সমাজে নেই সে আদর্শের সাক্ষাৎ শুধু মনশ্চক্ষুতে পাওয়া যায়, এবং জীবনে নতুন আদর্শের প্রতিষ্ঠা করতে হলে সমাজের দখিল সত্ত্ব বিশিষ্ট আদর্শের উচ্ছেদ করা দরকার, অর্থাৎ যুগধর্মের বিরোধী হওয়া আবশ্যক। বার্নার্ড শ অবজ্ঞার সহিত বলেছেন যে তিনি আর্ট ফর আর্টের দলের নন। তার কারণ, তিনি এবং তার গুরু ইবসেন ইউরোপে সভ্যতার নবযুগ আনয়ন করাই জীবনের ব্রত করে তুলেছেন। এদের রচিত নাটকাদি যে সাহিত্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
তবে সে যে কতটা তাদের মতের গুণে এবং কতটা তাদের আর্টের গুণে তা আজকের দিনে বলা কঠিন, কেননা তারা যে সামাজিক সমস্যার মীমাংসা করতে উদ্যত হয়েছেন তার সঙ্গে সকলেরই সামাজিক স্বার্থ জড়িয়ে রয়েছে। একথা বোধহয় নির্ভয়ে বলা যেতে পারে যে এ শ্রেণীতে সাহিত্যে শক্তির অনুরূপ শ্রী নেই। সাহিত্যকে কোনো একটি বিশেষ সামাজিক উদ্দেশ্য সাধনের উপায় স্বরূপ করে তুললে তাকে সংকীর্ণ করে ফেলা অনিবার্য। আমরা সামাজিক জীব, অতএব নূতন পুরাতনের যুদ্ধেতে এক পক্ষে না এক পক্ষে আমাদের যোগ দিতেই হবে। কিন্তু আমাদের সমগ্র মনটিকে যদি আমরা এই যুদ্ধে নিয়োজিত করি তাহলে আমরা সনাতনের জ্ঞান হারাই, যা কোনো একটি বিশেষ যুগের নয়, কিন্তু সকল যুগেরই হয় সত্য নয় সমস্যা। তাই হচ্ছে মানব মনের পক্ষে চির পুরাতন ও চির নূতন এক কথায় সনাতন। এই সনাতনকে যদি রাধাকমলবাবু নিত্যবস্তু বলেন তাহলে সাহিত্যের যে নিত্যবস্তু আছে এ কথা আমি অস্বীকার করব না, কিন্তু ইউরোপের বস্তুতান্ত্রিকেরা তা অগ্রাহ্য করবেন। একান্ত বিষয়গত সাহিত্যের হাত থেকে মুক্তি লাভ করবার ইচ্ছে থেকেই আর্ট ফর আর্ট মতের উৎপত্তি হয়েছে। কাব্য বলো, ধর্ম বলো, দর্শন বলো, এ সকল হচ্ছে বিষয়ে নির্লিপ্ত মনের ধর্ম। এই সত্য উপেক্ষা করার দরুন ইউরোপের বস্তুতান্ত্রিক সাহিত্য শ্রীভ্রষ্ট হয়ে পড়েছে। রাধাকমলবাবু প্রমুখ লেখকদের বস্তুতান্ত্রিকতা যে ইউরোপের রিয়ালিজম ব্যতীত আর কিছুই নয় তার প্রমাণস্বরূপ অয়কেন বর্ণিত উক্ত মতের লক্ষণগুলি উদ্ধৃত করে দিচ্ছি। উক্ত জার্মান দার্শনিকের মতো শিরোধার্য করতে রাধাকমল বাবুই যখন আমাদের আদেশ করেছেন তখন সে মত অবশ্য তার নিকট গ্রাহ্য হবে। অয়কেন বলেন যে রিয়ালিজম প্রকৃতিকেই সব বলে ধরে নেয় এবং যে বস্তুর বহির্জগতে অস্তিত্ব আছে তাই হচ্ছে একমাত্র বাস্তব। এ দলের অধিকাংশ লোক যা ইন্দ্রিয় গোচর তাই সত্য বলে গ্রাহ্য করেন এবং জনকতক আছেন যাদের মতে বিশ্ব একটি যন্ত্র মাত্র এবং যেহেতু মাপজোখের সাহায্য ব্যতীত যন্ত্রের পরিচয় পাওয়া যায় না, সুতরাং যে বস্তুকে মাপা যায় এবং ওজন করা যায় তাই হচ্ছে বাস্তব, অর্থাৎ যা আঁকা যায় এবং যার আঁক কষা যায় তাই একমাত্র সত্য। তারপর এমতে ভাবরাজ্যে কোনরূপ আইডিয়ালের অস্তিত্ব ভ্রান্তি মাত্র, কিন্তু নীতির রাজ্যে আইডিয়াল অর্থাৎ আদর্শ আছে এবং থাকা উচিত, কেননা এমতে জ্ঞানের দিক দিয়ে দেখতে গেলে সমাজ বহু ব্যক্তিকে জোড়া দিয়ে তৈরি একটা যন্ত্র মাত্র, আবার কর্মের দিক দিয়ে দেখতে গেলে তা একটা অর্গানিজম অর্থাৎ অঙ্গী এবং প্রতি ব্যক্তি তার অঙ্গ, অতএব ব্যক্তি মাত্রেই সমাজের সম্পূর্ণ অধীন। স্বাধীনতা বলে কোনো জিনিসের অস্তিত্ব বিশ্বেও নেই, মানবের অন্তরেও নেই। অথচ এমতে রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে স্বাধীনতা সাধনাই হচ্ছে পরম ধর্ম। মানব সমাজকে হয় যন্ত্র নয় অঙ্গী স্বরূপে গ্রাহ্য করলে এবং মানবের আত্মার অস্তিত্ব অগ্রাহ্য করলে এই যন্ত্রের অংশ অথবা এই অঙ্গীর অঙ্গ যে ব্যক্তি তা অপর সকল ধর্মকর্মের ন্যায় তার সাহিত্য রচনাও সম্পূর্ণ সমাজের অধীন, এবং সমাজ যখন অঙ্গী তখন অবশ্য সম্পূর্ণ যুগধর্মের অধীন এবং তার প্রতি অঙ্গও সেই একই যুগধর্মের অধীন। সুতরাং কোনো ব্যক্তির পক্ষে মনোজগতে যুগধর্ম অতিক্রম করার চেষ্টা শুধু ধৃষ্টতা নয়, একেবারেই বাতুলতা। আমাদের দেশে যারা বস্তুতন্ত্রতার ধুঁয়ো ধরেছেন তারা যে ইউরোপের এই জাতীয় রিয়ালিজমের চর্বিত চর্বণ রোমন্থন করেছেন সে বিষয়ে আর সন্দেহ নেই। আমি অয়কেনের
আর একটি কথা উদ্ধৃত করে এই প্রবন্ধ শেষ করছি। অল স্পিরিচুয়াল ক্রিয়েশন possess a superiority as compared with the age and liberates man from its compulsion, nay, it possesses an unseen struggle against all that belongs to the things of mere time. যথার্থ কবির নিকটেই সত্য প্রত্যক্ষ। সুতরাং রবীন্দ্রনাথ বর্তমান যুগে চোখ রাঙানি হেলায় উপেক্ষা করতে পারেন। আসল কথা, এ সকল ন্যায়ের তর্কের সাহিত্য ক্ষেত্রে বিশেষ সার্থকতা নেই। অর্থহীন বস্তু কিংবা পদার্থহীন ভাব, এ দুয়ের কোনোটাই সাহিত্যের যথার্থ উপাদান নয়। রিয়ালিজমের পুতুল নাচ এবং আইডিয়ালিজমের ছায়াবাজি উভয়ই কাব্যে অগ্রাহ্য। কাব্য হচ্ছে জীবনের প্রকাশ, এবং যেহেতু জীবে চিৎ এবং জড় মিলিত হয়েছে, সে কারণ যা হয় বস্তুহীন নয় ভাবহীন, তা কাব্য নয়। পৃথিবীর শ্রেষ্ঠ কবি মাত্রেই একাধারে রিয়ালিস্ট এবং আইডিয়ালিস্ট, কি বহির্জগৎ কি মনোজগৎ, দুয়ের সঙ্গেই তাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। তাছাড়া কবির দৃষ্টি সাধারণ জ্ঞানের সীমা অতিক্রম করে। দ্য লাইট দ্যাট নেভার ওয়াজ অন ল্যান্ড অর সি, এই আলোকে বিশ্ব দর্শন করবার শক্তিকেই আমরা কবি প্রতিভা বলি, কেননা সে জ্যোতি বাহ্য জগতে নেই, অন্তর্জগতেই তা আবির্ভূত হয়। রিয়ালিজমের এই উচ্চবাচ্য ইউরোপীয় সাহিত্যেই যখন বিরক্তিজনক, তখন বাংলা সাহিত্যে তা একেবারেই অসহ্য। ইউরোপ বিজ্ঞানের বলে বস্তু জগতের উপর প্রভুত্ব করছে, অপরপক্ষে বৈজ্ঞানিক দর্শন আমাদের মনের উপর প্রভুত্ব করছে। অর্থাৎ জড়বিজ্ঞানের যে অংশটি খাঁটি, সেইটি ইউরোপের হাতে পড়েছে, এবং তার যে অংশটি ভুয়ো, সেইটি আমাদের রিয়ালিজমের এই উচ্চবাচ্য ইউরোপীয় সাহিত্যেই যখন বিরক্তিজনক, তখন বাংলা সাহিত্যে তা একেবারেই অসহ্য। ইউরোপ বিজ্ঞানের বলে বস্তু জগতের উপর প্রভুত্ব করেছে, অপরপক্ষে বৈজ্ঞানিক দর্শন আমাদের মনের উপর প্রভুত্ব করছে। অর্থাৎ জড়বিজ্ঞানের যে অংশটি খাঁটি, সেই অংশটি ইউরোপের হাতে পড়েছে, এবং তার যে অংশটি ভুয়ো, সেইটি আমাদের মনে ধরেছে। ইউরোপ পঞ্চভূতকে তার দাসত্বে নিযুক্ত করেছে, আর আমরা তাদের পঞ্চদেবতা করে তোলবার চেষ্টায় আছি।